ইয়ামিন, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। ইয়ামিন নিঃসার গলায় বলল, ভালো লাগছে না আপু, পরে কথা হবে, গুড নাইট। আরে, তাই বলে তুই আন্টির সাথেও দেখা করবি না? ইয়ামিন এতক্ষণে পেছনে চাইল, এসে শিমলাকে দেখে একটু হকচকিয়ে বলল। মা তুমি? শিমলা কাঁদছেন। মায়ের চোখে পানি দেখে ইয়ামিন ভরকে গেল। কিছু হয়েছে নাকি? শিমলা কাছে এসে ইয়ামিনের গালে হাত রেখে বললেন, সরি বাবা, আমাকে মাফ করে দে। আমি বাহিরের একটা মেয়ের মিথ্যা ড্রামা বিশ্বাস করে তোকে চড় মেরেছি। এই অন্যায়ের এক্সপ্লেনেশন আমি কিভাবে দিব তোর কাছে? ইয়ামিন মুচকে হাসলো একটু, মায়ের হাতটার কাছে নিয়ে বলল, তোমাকে কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না মা, আমি জানতাম তুমি আমার কাছে আসবে, তোমার অপেক্ষাতেই ছিলাম আমি। তারপর মায়ের হাতে চুমু দিল সে। শিমলা শক্ত করে ছেলেকে জড়িয়ে ধরলেন। মনের মধ্যে তার অনুতাপের উত্তপ্ত আগুন। ইয়ামিন সেই আগুনে শীতল জল ঢেলে বলল, আই লাভ ইউ মা। কখনো সরাসরি বলা হয়নি তাই না? শিমলা একটু অবাক হলেন। ইয়ামিন এভাবে কেন বলছে? তার কণ্ঠে কেমন শূন্যতা। কিছু হয়েছে নাকি ছেলেটার? তিনি প্রিয়ন্তীর দিকে ঘুরে বললেন, সকালে একবার উষুকে আসতে বলবি প্রিয়? প্রিয়ন্তী আর ফারদিন একবার চোখাচোখি করলো। প্রিয়ন্তী বলল, নিশ্চয়ই বলবো, কিন্তু তৃষান মনে হয় না ওকে এখানে আর আসতে দিবে। কারণ সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে, তাছাড়া ওরা কেউ এখনই এই সম্পর্ক মেনে নেয়নি। শিমলা কঠিন মুখে বললেন, সেটাই স্বাভাবিক। পরিবারের বিরুদ্ধে গিয়ে সম্পর্কে জড়িয়েছে ওরা। তবে আমিও এখন থেকে ওদের সাপোর্ট করি। তাই আমি নিজের কথা বলবো উষুর পরিবারের সাথে, প্রয়োজনে তিশানের সাথেও। ফারদিন হাসার ভঙ্গি করে বলল, এটা তো উত্তম প্রস্তাব, কিন্তু তার আর দরকার নেই, কারণ ওদের বিয়ে তো। ফারদিন পুরো কথা শেষ করার আগেই প্রিয়ন্তী প্রায় খামচে ধরল তার বাহু। শিমলা চোখ বড় বড় করে চাইলেন, বিভ্রান্তি নিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার প্রিয়? ওদের কি বিয়ে হয়ে গেছে? মানে আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে? অস্থির আর বিচলিত শোনায় শিমলার কণ্ঠ। প্রিয়ন্তী দ্রুত দুই পাশে মাথা নেড়ে বলল, সেরকম কিছু না আন্টি। তুমি ভাবলে কি করে তোমার ছেলে তোমাকে রেখে বিয়ে করে ফেলবে? আসলে আমরাই এটা ভেবেছিলাম যে ওদের বিয়েটা করিয়ে দেব, কিন্তু পরে তো উষ্ণতা অসুস্থ হয়ে গেল আর হাসপাতালে যেতে হলো। শিমলা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এবার ছোট্ট শ্বাস নিয়ে বললেন, যা হয় ভালোর জন্য হয়। পরিবারের অনুমতি ছাড়া যে বিয়ে, সেটা কোনো বিয়ে হয় না। আমার ছেলে ওমন কাপুরুষের মতো বিয়ে কখনোই করবে না। ঢাক ঢোল পিটিয়ে পুরো বিশ্বকে জানিয়ে তবে বিয়ে করবে। কথাটা বলেই গর্বে হাসি হাসলেন শিমলা। প্রিয়ন্তীও হাসার চেষ্টা করলো। পরদিন ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। প্রিয়ন্তীর চোখ রাঙিয়ে তাকানো মাত্র সেও হাসলো। ইয়ামিন অনেকক্ষণ আগেই চলে গেছে। সে কেমন অন্যমনস্ক আজ। কেউই তার অস্বাভাবিকতা টের পেল না, কিংবা পেলেও তেমন আমলে নিল না। পরিবারের সবাই একত্রে খেতে বসেছে। অশিসি ভয়ে ভয়ে তুষানের দিকে তাকাচ্ছে। সে একদম নিশ্চুপ, গুমট। অন্যদিন সবার সাথে কথা বলে, অন্তত ডোনা আর জ্যোতির খোঁজ খবর নেয়। ওষুধ শেষ হয়েছে নাকি, কবে চেক আপে নিতে হবে, এই ধরনের টুকটাক আলাপ করে। আজ কিছুই বলছে না সে। অশিসির বেশ ভয় লাগছে। উষ্ণতাও কেমন নিশ্চুপ, মনে হচ্ছে সে কোনো বিষয় নিয়ে চিন্তিত। কাউকে প্রশ্ন করার সাহসী হচ্ছে না অশিসি। সে চুপচাপ খাবার খেয়ে নিজের ঘরে চলে এলো। শিমলা যত্ন করে ছেলের জন্য ব্রেকফাস্ট বানালেন, কিন্তু ইয়ামিনের ঘরে যেতেই দেখা গেল সে ভেতরে নেই। অনেক আগে ঘর থেকে বের হয়ে গেছে। তার মোবাইলে ফোন করা হলো, কিন্তু সুইচ অফ। সত্যি চিন্তার ব্যাপার। শিমলা আর কিছু না পেয়ে অশিসিকে ফোন করলেন। এই মুহূর্তে অশিসি ছাড়া অন্য কারো নাম মাথাতেও আসছে না। অশিসি নিজেও সকাল থেকে ইয়ামিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। মিসেস শিমলার ফোন পেয়ে সে আরও উদ্গ্রীব হয়ে যায়। আন্টি, আমিও ওনাকে অনেকবার ফোন করেছি, কিন্তু মোবাইল সুইচ অফ। উনি কোথায় যেতে পারে আপনি কি জানেন? শিমলা বিচলিত স্বরে বললেন, আমি জানি না বলেই তো তোমাকে ফোন করলাম মা। যাই হোক, আমি এখনই তোমার বাড়িতে আসছি। আমার বাড়িতে মানে কেন আন্টি? ভয় অশিসির গলা শুকিয়ে গেল। শিমলা জানালেন, বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসবো, তুমি শাড়ি পরে অপেক্ষা করো।
অশুষের বার কাশি ওঠার উপক্রম হলো। তার বাড়িতে এমনিতেও ভয়াবহ অবস্থা। তৃষানের মেজাজ খুব উত্তপ্ত হয়ে আছে। সে কারোর সাথে কথা না বলে অফিসে চলে গেছে। তার রাগের কারণ হিসেবে সবাই তার রাগের কারণ হিসেবে সবাই অশুষীকে দোষারোপ করছে। ফলাফল, অশুষীর সাথেও কেউ কথা বলছে না। এই অবস্থায় যদি মিসেস শিমলা আসেন তাহলে অশুষীর নিজের বাড়িতে থাকাই মুশকিল হয়ে যাবে। কিন্তু সে নিষেধই বা কীভাবে করবে? শত হলেও মিসেস শিমলা এখন তার শাশুড়ি হন। অশুষী মোবাইল হাতে নিয়ে থম মেরে বসে রইল। এক মনে আল্লাহকে ডাকছে সে সাহায্যের জন্য। একমাত্র আল্লাহর গায়েবী শক্তি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার পাওয়া কোনো উসিলা নেই। মিসেস শিমলা তার বাড়ি এলেন দুপুর 12টায়। অশুষী তটস্থ মন নিয়ে দরজা আটকে ঘরেই বসে রইল। আজ ভূমিকম্প হলেও সে ঘর থেকে বের হবে না। জ্যোতি বেগম অশুষীর ঘরের দরজায় ঠক ঠক করে ডাকলেন, ওসব বের হ, তোর সাথে কেউ দেখা করতে এসছে। কে এসেছে মা? এসব আবার কার আসার কথা? অশুষী এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। তুই বের হলেই দেখবি কে এসেছে। জ্যোতি রাগান্বিত কণ্ঠে এইটুকু বলেই চলে গেলেন। অশুষী বুকের মধ্যে সাহস সঞ্চয় করে বেশ অনেকক্ষণ পর বের হলো। দেখা গেল লাউঞ্জে বসে আছেন মিসেস শিমলা, তার সঙ্গে প্রিয়ন্তী ও ফারদিন। সবার মুখ হাসি হাসি। তাদের পাশেই গম্ভীর মুখে বসে আছেন ডোনা। তিনি অশুষীকে নিজের পাশে বসতে ইশারা করলেন। অশুষী তার কাঁপা কাঁপা বুক নিয়ে বাধ্য মেয়ের মতো বসল। জ্যোতি ফারজানাকে জলখাবার আনার জন্য বলেই নিজে বসে এসে বসলেন সবার সাথে। প্রত্যেকেই কেমন অস্বস্তি নিয়ে তাকিয়ে আছে। তৃষ্ণা সবার মধ্যমণি হয়ে মাঝখানেই বসা। উষ্ণতা অসুস্থ হওয়ার কারণে সময় অসময়ে ঘুমিয়ে কাটায়। এই মুহূর্তেও সে মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে নিজের ঘরে। অস্বস্তি কাটানোর উদ্দেশ্যে শিমলা তৃষ্ণার সাথে কথা বলতে শুরু করলেন। কেমন আছো তৃষ্ণা বাবু? তৃষ্ণা জবাব দিল, ভালো। তোমার ছোট বোন কেমন আছে? ও কেমন আছে সেটা আমি জানি না, ওকে জিজ্ঞেস করুন। শিমলা অপ্রস্তুত মুখে বললেন, ও কি কথা বলতে পারে? ওকে কিভাবে জিজ্ঞাসা করব? কথা না বললেও ওর কথা বোঝা যায়। ভালো থাকলে ও হাত পা নাড়ে, হাসে, আর ভালো না থাকলে কাঁদে, চুল খামচে ধরে। ও মা, তোমার চুল কি খামচে ধরেছে কখনো? তৃষ্ণা অসহায় মুখে বলল, ধরেছিল কয়েকবার। তুমি কি করেছো তখন? কিছুই না, ওকে কিছু বলা যায় না, বললে বাবা আমাকে ধমকায়। ও হলো বাবার আদরের মেয়ে। আর তুমি তুমি কি আদরের ছেলে না? তৃষ্ণা কিছুক্ষণ ভেবে সোফায় গা এলিয়ে বসল। একটু গম্ভীর মুখে বলল, হ্যাঁ, আমিও আদরের, কিন্তু ওই একটু ছোট তো, তাই হয়তো বেশি আদরের। সবাই হেসে ফেলল। ফারজানা ট্রে ভর্তি চা, কেক, হাতে বানানো পিঠা, চকলেট, বিস্কিট, মিষ্টি আর কিছু ফল কেটে নিয়ে এসেছে। সব কিছু সেন্টার টেবিলে রাখা হলো। ডোনা বিনয়ের সাথে বললেন, শিমলা আপা, নিন শুরু করুন। প্রথম দিন আমাদের বাড়িতে এসেছেন, বৌমা অসুস্থ বলে বেশি কিছুর আয়োজন করতে পারছি না। শিমলা আন্তরিক ভঙ্গিতে বললেন, কোনো সমস্যা নেই, আমি এসেছি জরুরি কাজে। কৃষ্ণান মনে হয় বাড়িতে নেই, তাই না? ডোনা মাথা নেড়ে বলল, না, ও তো এই সময় অফিসেই থাকে। শিমলা বললেন, প্রিয় আমাকে সেটাই বলেছে, তবুও আমি এসেছি কারণ উষুর মেন গার্ডিয়ান হিসাবে জুথি আপা তো আছেনই। আমার কথা উনার সাথে। জ্যোতি বিপাকে পড়ে গেলেন। মিসেস শিমলা এখানে কেন এসেছেন তা সবারই জানা, তবে সেই কথা কেউ শুনতে চায় না। জ্যোতি হাসিমাখা গলায় বলেন, তৃষান উষুর মেইন গার্জিয়ান, ছোট থেকে ওকে বড় ভাইয়ের মতো মানুষ করেছে। বাবা আর ভাই দুজনেই দায়িত্ব একাই পালন করেছে। সম্পর্কে মেয়ের জামাই হলেও তৃষানকে আমি নিজের ছেলে মানি। তাই আমার এবং আমার মেয়ের প্রধান অভিভাবক হলো তৃষান। তাকে ছাড়া আমি আসলে কোন সিদ্ধান্ত নেওয়ার কথা চিন্তাও করতে পারি না।
পরিস্থিতি সামলাতে আপাতত যুথি হড়বড় করে তুষানের ঘাড়ে সব কিছু চাপিয়ে দিলেন, যাতে মিসেস শিমলা তুষানের সাথে কথাটা বলেন। কিন্তু শিমলাও কম নয়, তিনি বিগলিত কণ্ঠে বললেন, তা তো অবশ্যই তিশানের সিদ্ধান্তকে মূল্যায়ন করতে হবে, যেহেতু সে এই পরিবারের মাথা। কিন্তু আপনি তো তিশানের মায়ের মতো, আর ডোনা আপা তো তিশানের মাই। দুজন মা মিলে এক ছেলেকে একটু শাসন করে বোঝাতে পারবেন না? নিশ্চয় পারবেন। আমি সেজন্যই আপনাদের কাছে এসেছি বিশেষ আর্জি নিয়ে। এই পর্যায়ে ডোনা এবং যুথি দুজনেই কেমন ইতস্তত করতে লাগলেন। অন্য ঘর থেকে সোফিয়ার কান্না শোনা যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরেই মেয়েটা ঘুমের মধ্যে কেঁদে কেঁদে উঠছে। ফারজানা তাই সেখানে চলে গেছে। ডোনা প্রসঙ্গ এড়ানোর উদ্দেশ্যে বললেন, আমার নাতনি মনে হয় উঠে গেছে, একটু দেখে আসি গিয়ে কি সমস্যা। আপা, আপনারা কথা বলুন। ডোনা এমনভাবে উঠে গেলেন যেন বর্জর বাঁচলেন। এবার যুথির পালা। শিমলা একরাশ আশা এবং আকুতি নিয়ে তাকিয়ে আছেন তার দিকে। যুথি ইতস্তত মুখে বললেন, আপা, চুলায় ভাত বসানো হয়েছে, আমি একটু দেখে আসছি, 1 মিনিট। ঠুনকো বাহানা বানিয়ে তিনিও উঠে পড়লেন। শিমলা একটা দীর্ঘশ্বাস গোপন করে আশেপাশে তাকাচ্ছেন। প্রিয়ন্তী মুড়ির মুখে বললেও, দেখেছো আন্টি, বলেছিলাম না এরা কেউ কৃষাণ ভাইয়ের কথা ছাড়া নড়বে না। শিমলা উশুশির দিকে চাইলেন। তুমি কি বলো উষু? আমি কি এখন তিশানের অফিসে যাব? উশুশি দ্রুত দুই পাশে মাথা নেড়ে বলল, ভুলেও এটা করবেন না আন্টি। এই মুহূর্তে কৃষাণ ভাইয়ের মেজাজ খুবই খারাপ। কাল রাত থেকে উনি কারোর সাথেই কথা বলছেন না, তাই এখন তাকে কিছু না বলাই ভালো। আর আন্টি, আপনি এত চিন্তা কেন করছেন? বিয়ে তো আমাদের হয়ে গিয়েছে, এবার অপেক্ষা করতেও কোনো সমস্যা নেই। আস্তে আস্তে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন সবাইকে সত্যিটা জানিয়ে দিলেই হলো। পাশ থেকে প্রিয়ন্তী প্রাণপণে ইশারা করছে থামার জন্য, কিন্তু উশুশি তার কথা বুঝলই না। এদিকে শিমলা প্রায় হতবিহ্বল কণ্ঠে প্রশ্ন করলেন, তোমাদের বিয়ে হয়ে গেছে? উশুশি দ্বিগুণ হতবিহ্বল হয়ে বলল, কেন, আপনি জানতেন না আন্টি? আমি তো ভাবলাম এই কথা জেনেই আপনি এখানে এসেছেন। এবার অসহায় চোখে সে তাকালো প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী কপালে হাত ছেগিয়ে তাকিয়ে আছে। ফারদিন হতাশ গলায় বলল, তোমাকে এতক্ষণ এই জন্যই চুপ করতে বলেছিলাম উৎসু। উশুশি মাথা নিচু করে বলল। সরি। শিমলা ক্ষণকাল বিস্ময় নিয়ে বসে রইলেন, তারপর কিছুটা তেজ নিয়ে বললেন, কাজটা তোমরা মোটেও ঠিক করনি। উশুশি যেন আরও গুটিয়ে গেল এবার। কাল রাত থেকে এজন্যই অপরাধ বোধে দগ্ধ হচ্ছে সে। বাড়ির কারোর সাথে এই ব্যাপারে কথা বলার সাহস হয়নি। শিমলা রাগী স্বরে বললেন, ব্যাপারটা কাউকে না জানানোই ভালো, কারণ এই বিয়ে কোনো বিয়ে না। অভিভাবক ছাড়া এভাবে নিজেদের মর্জি মতন বিয়ে হয় নাকি? সবাই মেনে নিলেও তো আমি এমন বিয়ে কখনোই মানব না। তোমাদের আবার বিয়ে দেওয়া হবে, এই বিয়ের কথা তোমরা ভুলে যাও। উশুশি তাকালো প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী চোখের ইশারায় তাকে রাজি হতে বলল। উশুশি মাথা তুলিয়ে বলল, ঠিক আছে আন্টি, আপনি যেটা ভালো মনে করেন। এমন সময় রান্নাঘর থেকে যুথি ডাকলেন, উষু, একবার এদিকে আয় তো। উশুশি শিমলার দিকে তাকিয়ে বলল, আন্টি, আই এম সরি, প্লিজ আপনি আমাদের উপর রেগে থাকবেন না। শিমলা নিজেকে সামলে বললেন, ঠিক আছে, আমি রেগে নেই, তুমি যাও, তোমার মা ডাকছে, হয়তো জরুরি কিছু। উশুশি মাথা নিচু করে রান্নাঘরে এলো। যুথি সবেগে তার হাতের বাহু চেপে ধরলেন। ব্যথায় কুকিয়ে উঠল উষু। যুথি কটমট করে বললেন, এসব কি শুনলাম আমি? তোরা গোপনে বিয়ে করে ফেলেছিস? উশুশি চোখ বড় করে তাকালো। তুমি এতক্ষণ আড়ি পেতে কথা শুনছিলে? ছি মা। চুপ। ভাগ্যিস আড়ি পেতে শুনেছিলাম, না হলে জানতামই না কিভাবে এত বড় ঘটনা। দাঁড়া, আমি এক্ষুনি তিশানকে এই ব্যাপারে জানাচ্ছি। তোদের তো সাহস কম না? ভয়ে উশুশির কলিজা শুকিয়ে আসছে। সে ছো মেরে যুথির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অনুরোধ করে বলল, প্লিজ মা, এরকম করো না। যুথি উশুশির গালে একটা চড় মারলেন। তারপর তার থেকে ফোন ছিনিয়ে সত্যি সত্যি তুষানের নাম্বারে ডায়াল করলেন। উশুশি করজোড় করে মিনতি করতে লাগলো, প্লিজ মা, প্লিজ, তৃষান ভাই এইসব জানলে কেলেঙ্কারি হয়ে যাবে।
জ্যোতি অগ্নিকণ্ঠে বললেন, ডোনা আপা তোদের সম্পর্কের কথা জেনেও গোপন করেছিলেন, এই জন্য তিশান এখন তার মায়ের উপরে রেগে আছে। এখন আমিও যদি এত বড় একটা কথা জেনে তাকে না বলি তাহলে আমাদের কাউকে আর সে বিশ্বাস করবে না। যেভাবেই হোক আমি ওকে এই কথা জানাবো, তারপর যা ভালো বুঝবে সেটাই করবে। হ্যালো তিশান বাবা। ওই পাশ থেকে ভেসে এলো আহমেদের বাধ্য কণ্ঠ। মাত্রই আন্টি, স্যার একটু ব্যস্ত আছেন, জরুরি মিটিং। আপনার কিছু বলার থাকলে আমাকে বলুন। তোমাকে কেন বলতে যাব? আর একবার না বলেছি না আমাকে ওই আন্টি বলে ডাকবে না? সরি মাত্রই আন্টি। জ্যোতি কপট গলায় বলল, ত্রিশানের মিটিং কখন শেষ হবে? ওর সাথে আমার খুবই জরুরি কথা আছে, আর সেটা শুধু ওকে বলতে হবে, তোমাকে বলা যাবে না। স্যার কখন আসবে সেটা তো বলতে পারি না। উনি আজ অনেকদিন পর মতিঝিলে পুরানো বাড়িতে গেছেন, বলছিলেন খুব জরুরি আর গোপন একটা মিটিং আছে। আমাকে বলেননি যে কিসের মিটিং। এটা কোনো অফিসিয়াল মিটিং বলে মনে হচ্ছে না, তাহলে তো আমাকে জানানো হতো। অশিসি ফোনে কান পেতে সব শুনছিল। তার বুকের ভেতরটা কেমন থক করে উঠল। জ্যোতিও কিছুটা বিভ্রান্ত হয়ে বললেন, মতিঝিলের পুরোনো বাড়ি, সেখানে এই সময় আবার কিসের মিটিং? অশিসি এক ছুটে রান্নাঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে এলো। ইয়ামিনের নাম্বারে আবারও ডায়াল করলো সে, কিন্তু ফোন সুইচ অফ। ইয়ামিনের ফোন সকাল থেকে সুইচ অফ। ত্রিশানের ফোন আহমেদের কাছে, আবার সে গিয়েছে মতিঝিলের পুরোনো বাড়িতে। এসব ঘটনা কেন একই সূত্রে গাথা বলে মনে হচ্ছে? কাল রাতে ইয়ামিনের কথাগুলোতেও কেমন ধোঁয়াশা ছিল। সে বলছিল সব দ্রুত ঠিক হয়ে যাবে। এই কথা কেন বলছিল? আচ্ছা, এমনও তো হতে পারে যে তখনই তৃষান ইয়ামিনকে মেসেজ করেছিল, দেখা করার জন্য নির্জন জায়গা যেতে বলেছিল, আর ইয়ামিন কাউকে কিছু না জানিয়ে সত্যি সেখানে চলে গেছে। হায় আল্লাহ, সে কি এখনও তৃষানকে চিনতে পারেনি? মতিঝিলের একটা পুরনো শূন্য বাড়ির বিশাল করিডোরে মাথা নিচু করে বসে আছে ইয়ামিন। গতরাতে তাকে মেসেজ করে আগন্তুক এখানেই আসতে বলেছিল। নাম উল্লেখ না থাকলেও সে ভালো করেই জানে আগন্তুকের আসল নাম, আর জানে বলেই ভাগ্যের উপর নিজেকে সমর্পণ করতে পেরেছে অনায়াসেই। অনেকক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। ইয়ামিন সোজা হয়ে বসল। ধীর পায়ে কেউ হেঁটে আসছে। গটগট শব্দ হচ্ছে। অন্ধকার ঘরের ভেতর থেকেই ক্রমশ স্পষ্ট হয়ে আসে একটি লম্বাকৃতির ছায়াবয়ব। গম্ভীর থমথমে কণ্ঠে অবয়বটি বলল, তোমার এটাকে কি বলা যায় ইয়ামিন ইব্রাহিম? সাহস না দুঃসাহস? ইয়ামিন কোনো জবাব না দিয়ে তাকিয়ে রইল পলক্ষীন চোখে। তৃষান একটু কাছে এসে পকেটে হাত গুজে বলল, তোমাকে আমি মৃত্যুর হুমকি দিয়েছিলাম, তবে বোধহয় সেটা সিরিয়াসলি নাওনি, তাই এখানে এমন নিশ্চিতভাবে বসে আছো। ইয়ামিন পরিষ্কার গলায় বলল, উশসীর সাথে জড়িত সবকিছু আমার কাছে সিরিয়াস, তাই আপনার হুমকি সিরিয়াসলি না নেওয়ার কিছুই নেই। তৃষান চোয়াল শক্ত করে জিজ্ঞেস করল, তাহলে নিশ্চিত মৃত্যু জেনেও তুমি এখানে কেন এসেছো? এইরকম একটা রিমোট প্লেসে আমি তোমাকে মেরে ফেলতে দুইবার চিন্তা করবো না, সেটা নিশ্চয়ই তুমি জানো। আমাকে মেরে আপনার লাভটা কি? তৃষান হাসলো একটু, এক হাতের আঙ্গুল দিয়ে ভ্রুচুলকে বলল, লাভের কথা বলছো? আরে তোমার মতো কিটকে জীবন থেকে বহিষ্কার করার আমার একদমই উদ্দেশ্য ছিল। 10 বছর আগে সেটা করতে পারিনি, বাচ্চা ছেলে ভেবে মাফ করে দিয়েছিলাম, কিন্তু এবার সে একই ভুল করবো না। ইয়ামিন কয়েক মুহূর্ত তৃষানের চোখের দিকে চেয়ে থেকে হঠাৎ বলল, মাঝে মাঝে আপনাকে আমার সাইকো মনে হয় শাহবাজ তৃষান, কিন্তু আপনি মোটেও সাইকো না, বরং আপনি সাইকো সাজার ভান করেন। সবাই আপনাকে ভয় পাবে, আপনার আতঙ্কে অস্থির হয়ে থাকবে, এটাই আপনি চান। আতঙ্ক সৃষ্টি করতে আপনি ভালোবাসেন। এটাকে ঠিক সাইকো বলতে হয় নাকি ব্রেন ডিফেক্ট আমার জানা নেই। তৃষান হেসে ফেল, হাসতেই লাগলো। তারপর খুব আচমকা ইয়ামিনের শার্টের কলার টেনে ধরল আক্রমণাত্মক ভঙ্গিতে। ইয়ামিন তখনও স্বাভাবিক। তৃষান তার পকেট থেকে পিস্তল বের করে সরাসরি তাক করল ইয়ামিনের মাথায়। ইয়ামিন স্থির চোখে তাকিয়ে আছে। বিকট একটা শব্দ হয়। ছাদের উপর অজস্র কাক সারি সারি দাঁড়িয়েছিল। তারা আতঙ্কে অস্থির হয়ে উড়াউড়ি শুরু করেছে। কিছুক্ষণ পরেই বিষণ্ণ নিস্তব্ধতায় চারিদিক কেমন ছেয়ে যেতে লাগলো।
ঐশী তার ঘরের এই মাথা থেকে ওই মাথা অবিরাম পায়চারি করছে। মাথা ভন ভন করে ঘুরছে তার। এতটা অস্থির আগে কখনো লাগেনি। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে শ্বাস আটকে মরে যেতে পারে। বাইরে থেকে শোরগোলের আওয়াজ শোনা গেল। মিসেস শিমলা গলা ফাটিয়ে চিৎকার করছেন। ঐশীর পা কাঁপছে, মাথা ঘুরছে, সব কিছু ঝাপসা অন্ধকার। চারিদিকে এত হাহাকার কেন? সে কোনো মতে বাইরে পা বাড়ালো। লাউঞ্জে ইয়ামিনের নিথর দেহ পড়ে আছে, রক্তাক্ত তার শরীর। ট্রিশান গম্ভীর মুখে সোফায় এক নয় বসে আছে, তার হাতে পিস্তল। ঐশী কাউকে কিছু না বলে সোজা গিয়ে ট্রিশানের সামনে দাঁড়ালো। কঠিন মুখে বলল, এভাবে কারো জীবন কেড়ে নেওয়ার অধিকার তোমার নেই। ট্রিশান অকপটে জবাব দিল, সে আমার জীবনে শান্তি নষ্ট করেছে, তাকে বাঁচিয়ে রাখা বোকামি। চিরন্ত অশান্তির সৃষ্টি হওয়ার আগেই আমি ওকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। তুমি এখন বুঝতে পারছো না ওসো, কিন্তু আমি সব সময় তোমার ভালো চেয়েছি। এ কথা বলেই ট্রিশান তার মাথার উপরে হাত রাখলো। ঐশী পাগলের মতো চিৎকার করে ঝুঁটিতে সরিয়ে দিল সেই হাত। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, তুমি পাষাণ, আমার দেখা পৃথিবীর সবচেয়ে পাষাণ মানুষ তুমি। আই হেট ইউ। ঐশী হাত পা ছোঁয়াছুড়ি করছে, বিড়বিড় করে কি যেন বলছে। ঘুমের মধ্যে তার এমন অবস্থা দেখে ঘাবড়ে গেলেন টোনা। আলতো করে তার গালে চাপ দিয়ে ঘুম ভাঙালেন। চোখ খুলতে ঐশী বুঝতে পারল স্বপ্ন ছিল পুরোটাই। হাত ছেড়ে বাঁচল সে। এত অদ্ভুত স্বপ্ন সে আর কোনোদিনও দেখতে চায় না। প্রিয়ন্তীর কোলে সোফিয়া শুয়ে আছে, বড় বড় চোখে তাকাচ্ছে সে চারপাশে। প্রিয়ন্তী বিমুগ্ধ কণ্ঠে বলল, মাশাআল্লাহ, কি মিষ্টি একটা মেয়ে। উষ্ণতা ভাবি, তুমি খুব লাকি। ছেলে মেয়ে দুটোই একদম রসগোল্লার মতন হয়েছে, কি কিউট। উষ্ণতা মুচকি হাসল। বিছানার কোনায় দাঁড়িয়ে থাকা শিমলার দিকে চেয়ে বলল, আন্টি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? সমস্যা নেই, আমি দাঁড়িয়ে থাকি, একটু পর বাইরে গিয়ে বসবো। শুধু তোমার মেয়েটাকে একটু দেখতে এসেছিলাম, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ধন্যবাদ আন্টি, তবু একটু বসুন। প্রথমবার আমার ঘরে এসে আপনি দাঁড়িয়ে থেকে গেলে আমারই খারাপ লাগবে। শিমলা কিছুক্ষণের জন্য বসলেন। উষ্ণতা আর তার নবজাতকের স্বাস্থ্য সম্পর্কিত খোঁজ খবর নিলেন। একটু পর জ্যোতি এসে ডাকতেই তিনি উঠে চলে গেলেন। এবার শুধু প্রিয়ন্তী আর উষ্ণতাই বসে আছে ঘরে। প্রিয়ন্তী ফিসফিস করে বলল, উষসী খুব টেনশনে আছে ভাবি। কেন, কি হয়েছে? তোমার গুণধর স্বামী মানে আমার ভাই ভেজাল বাড়িয়েছে একটা। সে নাকি মতিঝিলের কোনো পুরনো বাড়িতে গেছে মিটিং করতে। উষ্ণতা আশ্চর্য হয়ে বলল, তৃষান ওই জায়গায় মিটিং করতে যাবে কেন? মিটিংয়ের জন্য জায়গার অভাব আছে নাকি? আরে সেটাই তো, এটা নাকি কোনো অফিসিয়াল মিটিং না। আহমেদ ভাইও তো কিছু জানে না। তার কাছে আবার ফোন রেখে গেছে তৃষান ভাই, এই জন্য তার সাথে যোগাযোগ করাও যাচ্ছে না। এদিকে আবার ইয়ামিনেরও সকাল থেকে মোবাইল বন্ধ। বুঝতে পারছো কাহিনী? সামথিং ইজ ফিশি। উষু ধারণা করেছে তৃষান ভাইয়া ইয়ামিনকে ওখানে ডেকে নিয়ে গেছে। উষ্ণতা এই কথা শুনে ভয় পেয়ে গেল। তার মুখ চোখ কেমন সাদা হয়ে যাচ্ছে। প্রিয়ন্তী অবাক হয়ে বলল, তুমি এমন করে তাকাচ্ছ কেন? উষুর মতো ভয় পেয়ে গেছো নাকি? ও গড, তোমাদের অবস্থা দেখে তো আমারও ভয় লাগছে এবার। ইয়ামিনের কিছু হবে না তো? ঐশী দুপুর থেকেই কেমন অস্বাভাবিক আচরণ করছে। এক মুহূর্তের জন্য শান্ত হয়ে বসছে না। সে তৃষানে পুরনো বাড়ি মতিঝিলের ঠিকানা জানতে চায়, কিন্তু সেই ঠিকানা কেউ দিতে পারছে না। ঐশী সেজন্য আরও উন্মত্ত হয়ে উঠেছে। সে ঘর থেকে বের হয়ে যেতে নিচ্ছিল। দোনো তাকে খুব কষ্টে শান্ত করেছেন, ঘরে এনে বসিয়েছেন, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছেন, শান্ত হো মা, একটু শান্ত হো। ঐশী চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে কিভাবে শান্ত হবে? কিভাবে শান্ত হওয়া সম্ভব? কিভাবে? অনেক বেশি উত্তেজিত তার নার্ভ। গতরাতে ঘুম ঠিক না হওয়ার কারণে ক্লান্তও লাগছিল, তাই সে এই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। আর ঘুমের মধ্যেই স্বপ্নটা দেখার পর আরও দিশেহারা লাগছে। ঘড়িতে তখন 6:30 বাজে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ইয়ামিনের ফোন এখনও বন্ধ। মিসেস শিমলাও এবার খুব দুশ্চিন্তা করছেন, যদিও তিনি এখনও কিছু জানেন না।
ঐশী উত্তাল কণ্ঠে বলল, প্লিজ ভালো আন্টি, আমায় একটু বাইরে যেতে দাও। ঘরে বসে থাকতে আমার সাফোকেশন লাগছে। ছাদে যাবি? না, আমি বাইরে যাব, গাড়ি নিয়ে বের হব। বুঝেছি, তুই মতিঝিল যেতে চাইছিস তাই তো? কিন্তু ওই বাড়ির ঠিকানা তুই কি জানিস? গিয়ে কি করবি? শুধু খুঁজবি, কিন্তু পাবি না। পরে তোর কোনো বিপদ হলে? ঐশী ত্যক্ত বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, উচ্চ কণ্ঠে বলল, কিচ্ছু হবে না আমার। উফ, তুমি কেন বুঝতে পারছো না? এইভাবে আর কিছুক্ষণ বসে থাকলে আমি দম আটকে মরে যাব। ডোনা অসহায় চোখে তাকিয়ে রইলেন ঐশীর দিকে। তার বেশ মায়া লাগছে এই মেয়েটার জন্য। তিনি মনে মনে ঠিক করলেন তৃষান আজ বাড়ি ফিরলে একটু ভালো করে শাসন করবেন। কি এমন হয় ওদের সম্পর্কটা মেনে নিলে? তৃষান অযথাই জেদ করছে। কলিং বেল বেজে উঠল। ঐশীর মনে হলো তার বুকের ভেতর দামামা বাজতে শুরু করেছে। সে স্তব্ধ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ডোনা বিছানা থেকে নামলেন। কে এসেছে দেখার জন্য বাইরে গেলেন। ঐশী যেতে পারল না। নড়াচড়ার শক্তিই নেই তার মাঝে। মন কেমন কুড়াকছে। কে এসেছে বাইরে? দুঃস্বপ্নটার কথা মনে পড়তেই সে দুই হাতে মুখ ঠেকে নিল। শোরগোলের শব্দে কান ভারী হয়ে আসছে। সবাই এত চিৎকার করছে কেন? ঐশী সারা শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। সে কোনো মতেই বিছানায় বসল। তার মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে সে। স্বপ্নের মতো ওই বিভৎস দৃশ্য সে বাস্তবে দেখতে চায় না। একটা অদ্ভুত শব্দ হচ্ছে। পরিচিত সুঘ্রাণে ভরে উঠেছে সারা ঘর। ঐশীর গা ছমছম করে উঠল। সে কিছুতেই চোখ খুলে তাকাবে না। হঠাৎ ঠান্ডা দুটো হাত স্পর্শ করলো তার বাহু। ঐশী স্থির হয়ে গেল। তার শরীরের কম্পন থেমে গেল। চোখ দুটো এখনো বন্ধ। একটা শীতল স্বর শোনা গেল, তাকাও। ঐশী দুই পাশে মাথা নাড়ল। তাকাবে না সে। তারপর কীভাবে যেন তাকালো। ইয়ামিনের মুখটা দেখে আবেগে বিগলিত হয়ে গেল মন। চোখের কোণ খুশির অশ্রুতে চিকচিক করে উঠল। তৃপ্তির হাসি ফুটল ঠোঁটে। বুক ভরে গেল অসীম মায়ায়। পর মুহূর্তে সে খুব সাবধানে দেখতে লাগলো ইয়ামিনের গায়ে কোথাও রক্ত লেগে নাই তো। একটু কাঁপা হাতে সে ইয়ামিনের পুরো দেহ মর্দন করতে লাগলো। ইয়ামিন তার হাত দুটো চেপে ধরে নিজের কাছে এনে চোখে চোখ রেখে বলল, লেটস ম্যারি অ্যাগেইন। ঐশী হতভম্ব। দরজার কাছে হাসি মুখে দাঁড়িয়ে আছেন ডোনা আর মিসেস শিমলা। ঐশী তাদের কাউকেই খেয়াল করলো না। সজোরে ঝাঁপিয়ে পড়ল ইয়ামিনের গায়ে তুমুল তৃষ্ণা নিয়ে। ডোনা আর শিমলা এই দৃশ্য দেখে লজ্জায় দরজার সামনে থেকে সরে গেলেন। ঐশী ব্যাকুল কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো আপনার? আমি আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কিচ্ছু হবে না আমার। এত সহজে তোমাকে ছেড়ে যাচ্ছি না, ডোন্ট ওয়ারি। এই কথা বলেই ইয়ামিন হাসল, স্নিগ্ধ আর সুন্দর হাসি। ঐশীর মনের শূন্যতা কানায় কানায় পূর্ণ হচ্ছে চমৎকার অনুভূতিতে। সে হেসে বলল, কৃষ্ণ ভাইয়া সত্যি আপনাকে ওই পুরোনো বাড়িতে ডেকেছিল? ইয়ামিন অবলীলায় উচ্চারণ করল। হুম। ঐশী চিৎকার করে বলল, আপনি গেলেন কেন? যদি কিছু হয়ে যেত? এত বড় রিস্ক কেন নিলেন? কেন কাউকে কিছু জানালেন না? ইয়ামিন শান্ত গলায় উত্তর দিল, যেখানে পুরো পৃথিবী তার সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে চরিত্রহীন সাব্যস্ত করেছিল, সেখানে একমাত্র তুমি পরিবার ছেড়ে আমার হাত ধরেছিলে। বলেছিলে তুমি আমাকে বিশ্বাস করো, আমার পাশে থাকবে সব সময়। আমি এ কথা ভুলে কি করে ওশু? তোমার জন্য এইটুকু করতে পারবো না? তোমার হাসি মুখ দেখার জন্য আমি লাইফ রিস্ক নিতে পারি হাসতে হাসতে। ঐশী তার আঙ্গুলটা ইয়ামিনের ঠোঁটের উপর চেপে ধরল। অভিমানী কণ্ঠে পড়ল, হাসতে হাসতে লাইফ রিস্ক নিতে হবে না, কারণ আপনি পাশে না থাকলে উষস কখনোই হাসবে না। ইয়ামিন নিজের মুখ থেকে আঙ্গুল সরিয়ে সহাস্যে বলল, ঠিক আছে, তাহলে উশুসে হাসবে বলে ইয়ামিন ইব্রাহিম সব সময় তার পাশে থাকবে। ঐশী ছড়াছড়া দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর চাতকের মতো পুনরায় জড়িয়ে ধরল তাকে। ইয়ামিন দুই হাতে ঐশীকে আগলে নিয়ে বলল, আই লাভ ইউ উশুসি। আবার বলুন। ইয়ামিন আনন্দিত গলায় বলল, আই লাভ ইউ। বলতেই থাকুন। ঐশী নিঃসংকোচ আবদার করল, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। উষ্ণতা হাসছে। প্রিয়ন্তী কাছে এসে মিনমিন করে বলল, কেন হাসছো ভাবি? উষ্ণতা জবাবে বলল, সবাই টেনশনে অস্থির হয়ে যাচ্ছিলেন।
কিন্তু আমি একটুও টেনশন করিনি, কারণ আমি জানতাম ইয়ামিনের কিছুই হবে না। প্রিয়ন্তী হাঁ করে তাকালো, অসন্তুষ্ট মুখে বলল, কি দুষ্টু তুমি, আমাকে বললে না কেন? অ্যাটলিস্ট উষুকে বলতে পারতে। মেয়েটা তো হার্ট অ্যাটাক করতে নিচ্ছিল। উষ্ণতা হাসতে হাসতে এক চোখ টিপে বলল,